প্লাজমিড ডিটেকশন, ঠিক আছে, এক্সপেরিমেন্ট আছে, একটু বোঝারও জায়গা আছে, তো ভালো করে বুঝবে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জিজ্ঞেস করবে। So detection of plasmid, we can detect plasmid by two different way. Number one, genetic experiment, by genetic experiments, or we can detect physically. জেনেটিক্যাল এক্সপেরিমেন্টের থ্রুতে প্লাজমিড ডিটেক্ট করতে পারি, or we can detect plasmid by physical experiment. তো ফার্স্টে আমরা যাব হচ্ছে জেনেটিক এক্সপেরিমেন্ট, plasmid detection through genetic experiment. First plasmid that isolate through this experiment is F plasmid. That discovered F plasmid. So discovery process টা একটু চেক করো। They take E. coli bacteria, and E. coli bacteria has two strain. Take two strain of the bacteria, E. coli bacteria strain A and strain B. The phenotypes of strain A: Met minus, Bio minus, 3O plus, Leu plus. And strain B, just opposite, complementary, Met plus, Bio plus, 3O minus and Leu minus. ভালো করে চেক করো। They take two strain, strain A and strain B. আচ্ছা, এগুলো আমি লিখেছি ফিনোটাইপ না জিনোটাইপ? Can you guess that? Met, Bio, Thior and Leu. These are phenotypes or genotypes? ফিনোটাইপ জিনোটাইপ বোঝো তো? আনসার করবে। স্যার ফিনোটাইপ। ফিনোটাইপ কেন, কি দেখে বুঝলে ফিনোটাইপ? স্যার মানে যেমন মিট মাইনাস মানে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা হয়তো সিনথেসাইজ করতে পারে না, তার মানে কোনো একটা এক্সপ্রেশন বোঝাচ্ছে। হ্যাঁ, বাট এটাকে যদি আমি এরকম ভাবে লিখতাম এমইটি মাইনাস, তখন কি বোঝাচ্ছিল? এটা ফিনোটাইপ না জিনোটাইপ? যখন আমরা স্মলে ক্যাপসে লিখবো তখন হচ্ছে এটা জিনোটাইপ বোঝাচ্ছে, তার মানে হচ্ছে জিন, ডাইরেক্ট জিনকে বলছি, ঠিক আছে? আর জিনের এফেক্টটা আমি ক্যাপিটাল দিয়ে স্টার্ট করবো, এটা আমি মলিকুলার বায়োলজিতে অনেকবার বলেছি। যেমন তোমরা প্রোটিন লিখতে, যখন ধরো ডিএনএ প্রোটিন লিখছো, কিভাবে লিখতে? স্টার্ট করো ক্যাপিটাল থেকে না, ডিএনএ, এটা প্রোটিনের নাম। এরই যখন জিন ভার্সনটা লিখতে তখন কি লিখতে? ডিএনএ এ স্মল দিয়ে লিখতে। তো লাইক দ্যাট, এখানে আমি ক্যাপিটাল দিয়ে স্টার্ট করেছি, তার মানে হচ্ছে এটা ফিনোটাইপিক এফেক্ট বোঝাচ্ছে। যদি আমি জিনোটাইপিক এফেক্ট বোঝাতাম তাহলে আমরা লিখতাম কি? স্মল এমইটি, স্মল বিআইও, এটা মানে হচ্ছে জিনোটাইপিক এফেক্ট, ঠিক আছে? বাট আলটিমেটলি জিনোটাইপের এফেক্টের জন্যই তো ফিনোটাইপ আসে। আমি এখানে ফিনোটাইপিক এফেক্টটা লিখেছি, দ্যাট মিনস স্ট্রেন এ ক্যান নট সিনথেসাইজ মিথিওনিন, ক্যান নট সিনথেসাইজ বায়োটিন, বায়ো মিনস হচ্ছে বায়োটিন, বাট
can synthesize on its own by threonine, amino acid, essential amino acid, and leucine. Whereas just opposite দেখো লেখা আছে strain B, methionine biotin plus, that means they can synthesize it, but threonine leucine minus, that means they cannot synthesize. তো এবার যদি আমরা strain A and strain B কে mix করে দিই, mix these two strain, mixture was poured, plated on minimal agar plate, minimal agar plate, minimal agar plate means, এটা কি আগে বলেছি মিনিমাল অ্যাগার প্লেট আগের ক্লাসে কোনো জায়গায়? মিনিমাল অ্যাগার প্লেটে গ্রো করার মানে মেন রুলটা কি, মানে কেন আমরা মিনিমাল অ্যাগার চুজ করলাম, হোয়াই নট নিউট্রিয়েন্ট অ্যাগার? পড়েছিলে ক্লাস সেমিস্টার 2 তে পড়েছো কমপ্লেক্স মিডিয়া সিম্পল মিডিয়া, কমপ্লেক্স মিডিয়া সিম্পল মিডিয়া। তো মিনিমাল অ্যাগার প্লেট সিম্পল না কমপ্লেক্স? সিম্পল। সিম্পল তার মানে কি কোনো কিছু প্রিফর্ম ম্যাটেরিয়াল দেওয়া আছে, প্রিফর্ম কিছু ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে, আনসার ইজ নো। কি দেওয়া আছে? অনলি ডিফারেন্ট সল্ট দেওয়া আছে। কার্বন সোর্সের জন্য কার্বনের গ্লুকোজ দেওয়া আছে, নাইট্রোজেনের জন্য হচ্ছে সল্ট দেওয়া আছে, নাইট্রোজেন অ্যামোনিয়া সল্ট আমরা দিতে পারি, ফসফরাস সল্ট দেওয়া আছে। তো ডিফারেন্ট ইনঅর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে মিডিয়াটাকে বানানো হয়, দ্যাট মিডিয়া ইজ কল মিনিমাল মিডিয়া। তো মিনিমাল মিডিয়াতে যারা গ্রো করার এবিলিটি থাকবে, কাদের গ্রো করার এবিলিটি থাকবে? যাদের all pathways are okay clear, that means they can synthesize all necessary products by utilizing normal element carbon, nitrogen, phosphorus, sulfur etc দিয়ে যখন synthesize করতে পারবে all essential products, তারাই only গ্রো করতে পারবে মিনিমাল মিডিয়া। বাট যাদের কোনো পাথওয়েতে ডিফেক্টিভ আছে, can they grow in minimal media? If না। a bacteria has a defective in their metabolism system, সেটা যে কোনো হতে পারে, তাদের কি এরা কি গ্রো করতে পারবে মিনিমাল মিডিয়াতে? তাহলে আমাকে বলো ইন্ডিভিজুয়ালি স্ট্রেন এ গ্রো করার এবিলিটি থাকবে মিনিমাল জায়গাতে? ইন্ডিভিজুয়ালি স্ট্রেন এ ক্যান গ্রো অন মিনিমাল মিডিয়া, কলোনি তৈরি করতে পারবে? না, পারবে না। পারবে না। স্ট্রেন বি পারবে? পারবে না। পারবে না। তাহলে আমরা মিক্সচারকে করে দিয়েছি প্লেট অন দা মিনিমাল অ্যাগার, যদি এখানে আমরা কলোনি পাই, এবং কলোনি পেয়েওছে, colonies are formed at frequency of 10 to the power minus 7, 10 to the power minus 7 frequency, মানে খুবই কম কলোনি পেয়েছি। 10 to the power 7 এ সেলের মধ্যে জাস্ট একটা সেল মাত্র গ্রো করতে পেরেছে, যেই জন্য লিখেছি ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 to the power minus 7। 10 to the power minus 7 মানে হচ্ছে 1 by 10 to the power 7, মানে 10 to the power 7 সেলের মধ্যে, টোটাল সেলের মধ্যে জাস্ট একটা সেল গ্রো করবে। বাট ইয়েস, we can find out the colony at the minimal agar plate when these strains are mixed up। তার মানে এই যে কলোনিটা ফর্ম হয়েছে, দিস কলোনি সেলের ক্যারেক্টার কি হবে বলো? দিস কলোনি সেলের ক্যারেক্টার কি হবে? ফিনোটাইপ কি হবে? সবকটি পজিটিভ। পজিটিভ। হ্যাঁ, সবগুলোই পজিটিভ। সবগুলোই পজিটিভ হবে, আদারওয়াইজ তো গ্রো করার পসিবিলিটি থাকবে না। ইয়েস অর নো? So this colony that is generated, yes, that is very less in quantity, but still the colony can grow, and colony grow at the frequency of 10 to the power minus 7. The colony that is produced in the minimal agar should have net plus, bio plus, theo plus and leu plus activity. So এই কলোনি গুলোকে আমরা ক্লিয়ারলি বলতে পারি রিকম্বিনেন্ট কলোনি। এবার তুমি কোশ্চেন করবে স্যার রিকম্বিনেন্ট কলোনি কিভাবে এলো, রেজাল্ট কি দেখতে পাবো, explanation inference from this experiment কি হয়েছে তাহলে? inference, how does these colonies are generated?
নর্মালি তো হওয়ার কথা নয়। স্ট্রেন এ নর্মালি গ্রো করবে না, ইন্ডিভিজুয়াল লেভেলে স্ট্রেন বি ও গ্রো করবে না, তার মানে স্ট্রেন আর স্ট্রেন বি এর মধ্যে রিকম্বিনেশন হয়েছে সামহাউ। ইয়েস অর নো? ডোনার মানে এখানে ডোনার পরে আসছি, ডোনার রেসিপিয়েন্টের গল্প। এখানে স্ট্রেন এ আর স্ট্রেন বি এর জিনোটাইপস এর মধ্যে রিকম্বিনেশন হয়েছে, ইয়েস অর নো? That is why the recombinant Met plus, Bio plus, Threo plus and Leu plus colonies are generated. Cells are produced. তো recombinance কিভাবে হলো? F plasmid transfer. যখন ডিটেল অ্যানালাইসিস দেখা গেল F plasmid ট্রান্সফার করে দিয়েছে জিনটা Met plus, Bio plus or স্ট্রেন A টা স্ট্রেন B থেকে, সেটা আমরা পরে দেখছি, বাট সামহাউ ট্রান্সফার হয়েছে। যদি স্ট্রেন B থেকে জেনারেট করে রিকম্বিনেন্ট কলোনি, তাহলে নেট মাইনাসটা সরি থ্রিও প্লাসটা কনভার্ট করেছে থ্রিও মাইনাস কে প্লাসে, আর লিউ মাইনাসটা কনভার্ট করেছে হচ্ছে লিউ প্লাস থেকে। তার মানে এখানে চলে এসেছে লিউ প্লাস আর এখানে এসেছে থ্রিও প্লাস। তো অল ফিনোটাইপিক ক্যারেক্টার ইজ নাও প্লাস। সো এখান থেকে রিকম্বিনেন্ট কলোনি জেনারেট করেছে। সো ইনফারেন্স আমি কি লিখবো? ইনফারেন্স আমি লিখবো এফ প্লাজমিড রিকম্বিনেন্ট কলোনি আর ফর্ম that is very less quantity but formed due to transfer of F plasmid. তো এইভাবে ডিসকভার করা গেছে ফার্স্ট যে প্লাজমিড প্রেজেন্ট থাকে এন্ড প্লাজমিড জিন ক্যারি করে। তো প্লাজমিডের ডিটেকশন জিনোটাইপিক এক্সপেরিমেন্ট থেকে বোঝা গেছে। ভালো করে দেখে নাও এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট ক্লিয়ার? এক্সপেরিমেন্ট ক্লিয়ার? আনসার করবে? ইয়েস স্যার। এখানে যদি তোমাকে ক্রস কোশ্চেনিং করে, তার জন্য সেট আপ করা আছে এত সুন্দরভাবে। দেখো, তোমাকে বলতেই পারে যে স্ট্রেন বি মিউটেশন আমাদের সিলেবাসে আছে, মিউটেশন করে থ্রিও মাইনাস থেকে থ্রিও প্লাসে কনভার্ট করেছে এন্ড লিও মাইনাস থেকে লিউ প্লাসে কনভার্ট করেছে, বলতেই পারে। ক্রস কোশ্চেনিংটা করতেই পারে যে ইট ইজ নট ডিউ টু দ্য এফ প্লাজমিড ট্রান্সফার, ইট ইজ ডিউ টু দ্য ব্যাক মিউটেশন। থ্রিও মাইনাস তো থ্রিও প্লাসে কনভার্ট করেছে আর লিউ মাইনাস লিউ প্লাসে কনভার্ট করেছে। ইজ ইট কারেক্ট? বলতেই পারে, হ্যাঁ কি না? থ্রিও মাইনাস হয়েছে যখন ব্যাক মিউটেশন করে থ্রিও প্লাসও চলে আসতে পারে আর লিউ মাইনাস লিউ প্লাসে কনভার্ট করতে পারে। তো যদি এখানে আমরা বলি যে মিউটেশনের থ্রুতে এটা কনভার্ট হয়েছে, আনসার ইজ বিগ নো। কেন বিগ নো? মিউটেশনের ফ্রিকোয়েন্সি, একটা জিনের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10⁻⁻⁷। এখানে ডাবল মিউটেশন যদি করতে হয়, ওকে ডাবল মিউটেশন করতে হয়, মানে থ্রিও মাইনাস টু থ্রিও প্লাস সিঙ্গেল মিউটেশন, লিউ মাইনাস টু লিউ প্লাস আরো একটা মিউটেশন, মানে ডাবল মিউটেশন করতে হচ্ছে। তাই একটা মিউটেশনের ফ্রিকোয়েন্সি কত বললাম? 10⁻⁻⁷। তাহলে দুখানা এখানে জিনকে মিউটেট করতে হবে, ওকে নাম্বার 2 ইন্টু 2, তার মানে হচ্ছে 10⁻⁻14। তো আমরা যদি এটা মিউটেশনের জন্য হয়ে থাকে তাহলে আমরা পেতাম কলোনি একটা ফ্রিকোয়েন্সি অফ 1/10⁻14, বাট আমরা কত পাচ্ছি এখানে ফ্রিকোয়েন্সি কত পাচ্ছি? 10⁻⁻7। So it is not due to the mutation, that is also proved. It is not due to the mutation, that is also proved because the frequency of the recombinant generation. If it is mutation, it is ultimately formed by double mutation. থ্রিও মাইনাস কে থ্রিও প্লাসে কনভার্ট করতে হবে, লিউ মাইনাস কে লিউ প্লাসে কনভার্ট করতে হবে। তো এক একটা মিউটেশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10⁻⁻7, তাহলে থাকবে হচ্ছে 10⁻⁻14, বাট আমরা পাচ্ছি 10⁻⁻7 ফ্রিকোয়েন্সিতে। তাহলে অলওয়েজ এটা মিউটেশন থেকে হচ্ছে না, দ্যাট ইজ অলসো প্রুভ। স্যার তাহলে একটা সিঙ্গেল জিনেরও তো মিউটেশন হতে পারে, তখন তো হতে পারে, 10⁻⁻7 হতে পারে, একদম হতে পারে, কিন্তু আমি এভাবে সেট আপ করেছি, দেখো ডাবল মিউটেশন রেখেছি। আমি যদি সিঙ্গেল রাখতাম আর 10⁻7 ফ্রিকোয়েন্সি -7 ফ্রিকোয়েন্সিতে আমরা যদি রিকম্বিনেন্ট টাইপ পেতাম, একদম 100% কোশ্চেন রেজ হয়ে যেত। ইট ইজ নট ডিউ টু দ্য প্লাজমিড ট্রান্সফার, ইট ইজ ডিউ টু দ্য মিউটেশন। কেসটা বুঝতে পেরেছো? হ্যাঁ।
So as frequency of recombinance generate at 10 to the power minus 7, so there is no chance of mutation. So mutation theory can be ruled out by this experiment. Mutation ব্র্যাকেটে লিখে দিচ্ছি as mutation double mutation frequency হচ্ছে 10 to the power minus 14. এক্সপেরিমেন্ট পয়েন্ট ক্লিয়ার কিনা বলবে ইনফরমেশন। আনসার করবে, তারপর নেক্সট ইয়েতে যাব, এই এক্সপেরিমেন্টারি সেকেন্ড পার্ট। এত অব্দি ঠিক আছে? অল ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টারি করার পর আরো দুটো কোশ্চেন রেজ হচ্ছে। ইমিডিয়েটলি টু কোশ্চেনস আর রেজড। Question number 1. Is the gene transfer, এখানে তো জিন ট্রান্সফার হয়েছে, দ্যাট ইজ ভেরি এভিডেন্ট, হয় এ থেকে বি এর দিকে হয়েছে বা বি থেকে এর দিকে হয়েছে। ইজ দ্য জিন ট্রান্সফার ওয়ান ওয়ে or both way? Question clear? জিন ট্রান্সফার কি স্ট্রেন এ থেকে বি এর দিকে হয়েছে আবার বি এর থেকে এর দিকে হয়েছে, না অনলি ওয়ান ডাইরেকশনে হয়েছে, এ থেকে বি অর বি টু এ? কেসটা কি বুঝতে পেরেছো? কোশ্চেনটার মানে হচ্ছে জিনের ট্রান্সফার কি এ টু বি অনলি অর বি টু এ অনলি? কারণ ইন বোথ কেসে রিকম্বিনেন্ট জেনারেট করতে পারে অ্যাজ ইট কমপ্লিমেন্টারি। আর একটা কথা বলছি কি বোথ ওয়ে মানে কি এ টু বি আবার বি থেকে এও ট্রান্সফার হয়েছে। সো কোনটা, ওয়ান ওয়ে অর বোথ ওয়ে? তাহলে এখানে আমাকে এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে টু প্রুভ দ্যাট ইট ইজ ওয়ান ওয়ে ট্রান্সফার অর বোথ ওয়ে ট্রান্সফার। একই না? হ্যাঁ। তো এরকম এক্সপেরিমেন্ট কিন্তু কোশ্চেনে আসে, ঠিক আছে? এক্সপেরিমেন্ট সেটআপটা খুব ইম্পর্টেন্ট। তো কি করব আমরা, ওয়ান ওয়ে ট্রান্সফার না বোথ ওয়ে ট্রান্সফার, এটা বোঝার জন্য আমরা কি এক্সপেরিমেন্ট সেটআপ করব? চলো, at first strain A treated with streptomycin before mixing. Then strain A mixed with strain B. Observance কি পাচ্ছি? Recombinant colony generated, some recombinant colony generated, কি করলাম দেখো, আরো আছে, আরেকটা পার্ট আছে এক্সপেরিমেন্টের। ফার্স্ট পার্টটা বোঝে,
নর্মালি আগে কি করেছিলাম, স্ট্রেন এ এন্ড স্ট্রেন বি কে মিক্স আপ করে দিয়েছি উইদাউট এনি ট্রিটমেন্ট। ইয়েস অর নো? আনসার করবে একটু জেনেটিক্স এ এক্সপেরিমেন্ট বুঝতে গেলে। আগের এক্সপেরিমেন্টে কি করেছিলাম, স্ট্রেন এ এন্ড স্ট্রেন বি কে মিক্স আপ করে দিয়েছি উইদাউট এনি ট্রিটমেন্ট। বাট নাও আমরা এবার ট্রিটমেন্ট দিচ্ছি। ফার্স্টে আমরা কি করলাম, স্ট্রেন এ কে ট্রিটমেন্ট করেছি বিফোর মিক্সিং, স্ট্রেন বির সাথে মিক্স করাইনি, স্ট্রেন এ কে বিফোর মিক্সিং স্ট্রেপ্টোমাইসিন দিয়ে ট্রিটমেন্ট দিয়েছি। স্ট্রেপ্টোমাইসিন কি টাইপ অফ অ্যান্টিবায়োটিক? স্ট্রেপ্টোমাইসিন ইজ দ্য অ্যান্টিবায়োটিক, জানো তো? হ্যাঁ স্যার। স্ট্রেপ্টোমাইসিস কি টাইপ অফ অ্যান্টিবায়োটিক? কি টাইপ অফ অ্যান্টিবায়োটিক? কিভাবে ড্যামেজ করে সেলকে, ব্যাকটেরিয়াল সেলকে স্ট্রেপ্টোমাইসিন? স্যার প্রোটিন সিনথেসিসটা ব্লক করে দেয়। কারেক্ট, প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে দেয়। তাহলে দেখো, স্ট্রেন এ কে প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে দিয়েছো, তারপর মিক্স করেছো, ঠিক আছে, স্ট্রেন বি এর সাথে, স্টিল রিকম্বিনেন্ট কলোনি জেনারেট করেছে। ওকে, বাট সেকেন্ড পার্ট এক্সপেরিমেন্টের, however when ঠিক অপোজিট কাজ করব, স্ট্রেন বি নাও treated with streptomycin before mixing, and then mixed with strain A. Strain A. ও আচ্ছা, এটা ঠিকই লিখেছি, strain A mixed with strain B. Then mixed with strain A. Observation. And surprisingly, no recombinant colonies are generated. No recombinant colonies are generated. So from this experiment, can we conclude that transfer is one-way process? Yes or no? হ্যাঁ স্যার। কোন জায়গাটা মানে কোন সেলটা রিকম্বিনেন্ট তৈরি করছে বলতে পারবে? আরো একটা এক্সপেরিমেন্ট করব, বাট এখান থেকেও আমরা একটা আইডিয়া পাচ্ছি। কে রিকম্বিনেন্ট তৈরি করছে, স্ট্রেন এ না স্ট্রেন বি? স্যার স্ট্রেন বি। বাকিরা বাকিরা বলবে। Which strain produces recombinant, strain A or strain B from this above experiment? স্ট্রেন বি। একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি, কিন্তু স্ট্রেন বি প্রডিউস করে রিকম্বিনেন্ট আর স্ট্রেন এ ডোনেট করে। ঠিক আছে, একটা একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি। আর নেক্সট কোশ্চেন ওটাই করব, আরো বেটার ওয়েতে এক্সপেরিমেন্ট সাজাবো, যেখানে আমি ক্লিয়ার প্রুফ করে দেবো হুইচ ওয়ান ইজ দ্য ডোনার এন্ড হুইচ ইজ দ্য রিকম্বিনেন্ট। ক্লিয়ার? তো এখান থেকে আমি প্রুফ করে দিলাম, when strain A কে ট্রিটমেন্ট দিচ্ছি কোনো প্রবলেম নেই, রিকম্বিনেন্ট কলোনি অ্যারাইজ, বাট স্ট্রেন বি কে ট্রিটমেন্ট দিলে রিকম্বিনেন্ট কলোনি টোটালি ডিস্ট্রয় হয়েছে, নো রিকম্বিনেন্ট কলোনি ফাউন্ড। সো ইট ইজ ক্লিয়ার এভিডেন্ট দ্যাট gene transfer is one way process. Inference, gene transfer is one way process. তাহলে এ টু বি হতে পারে, অর কি হতে পারে, বি টু এ হতে পারে জিন ট্রান্সফার। এবার কোনটা অ্যাকচুয়ালি, একটা ইন্ডিকেশন আমরা পেয়েছি, বাট বেটার এক্সপেরিমেন্ট ডিজাইন করব কোশ্চেন নাম্বার 2 দিয়ে। Which strain is the donor strain? And which strain form recombinant?
ভেরি ক্লিয়ার। যদি ওয়ান ওয়ে ট্রান্সফার হয়, একজন কেউ ডোনেট করবে আর একজন সেটাকে নেবে, রিকম্বিনেশন ফর্ম করবে, ইয়েস অর নো? তো দ্যাটস ওয়াই থার্ড কোশ্চেন চলে আসে, যখন কোশ্চেন নাম্বার 2 আমরা ক্লিয়ার করে দিয়েছি ইট ইজ দ্য ওয়ান ওয়ে ট্রান্সফার। সো ইফ ইট ইজ ওয়ান ওয়ে ট্রান্সফার, তো থার্ড কোশ্চেন অটোমেটিক্যালি রেজড আপ, that is which one is the donor, strain A or strain B, and which form the recombinant, strain A or strain B, ঠিক আছে? বিকজ একটা কেউ ডোনেট করবে আর একটা কেউ রিকম্বিনেন্ট ফর্ম করবে। তো এই এক্সপেরিমেন্টটার জন্য আমরা স্ট্রেন সি কে আনবো। ইনফারেন্স কিন্তু তোমরা বলবে, রেডি থাকো, ভালো করে এক্সপেরিমেন্ট দেখবে। স্ট্রেন সি was introduced to solve this matter when strain C and strain B mixed up, কোনো ট্রিটমেন্ট দিইনি স্ট্রেপ্টোমাইসিনে, স্ট্রেন সি এন্ড স্ট্রেন বি কে মিক্স আপ করে দিয়েছি, নো ট্রান্সফার অফ জিন। আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, নো ট্রান্সফার অফ জিন, দ্যাট মিনস নো রিকম্বিনেন্ট। বাট when ইনফারেন্স তোমরা বলবে, ভালো করে সাজাচ্ছি আমি, এক্সপেরিমেন্ট দেখে নাও। when strain A and strain C mixed together, then recombinant colony derived, so proper gene transfer occurred and we call the colony C prime. Now when strain C prime, that is the recombinant colony cell, and strain B mixed up, that time we can clearly check that gene transfer occurred. Clearly check that gene transfer had been occurred. তো ইনফারেন্স কি বলবো, কি হলো ব্যাপারটা এখানে? এক্সপেরিমেন্টের প্রোটোকল, এটা অবজারভেশন, ইনফারেন্স কি বলবো? হয়েছেটা কি এখানে? ফার্স্টে স্ট্রেন বি স্ট্রেন সি মিক্স আপ করেছি, নো ট্রান্সফার অফ জিন। বাট ওয়েন স্ট্রেন এ এর সাথে ইসি মিক্স আপ করলাম, রিকম্বিনেন্ট কলোনি ডিরাইভ করেছি, and that recombinant colony আমরা একটা ডেজিগনেট করেছি নেম দিয়ে সি প্রাইম। and when these cells are previously যে এক্সপেরিমেন্ট আমরা সেল করেছিলাম স্ট্রেন বি এর সাথে মিক্স করে কোনো ট্রান্সফার পাইনি, নাও দিস সি প্রাইম and স্ট্রেন বি কে যখন মিক্স করলাম, জিন ট্রান্সফার হলো। so what is the inference from this experiment? কি হয়েছে এখানে? আনসার করবে, ভাবতে হবে, একটু থিঙ্কিং করতে হবে। জেনেটিক এক্সপেরিমেন্ট বুঝতে গেলে মাস্ট বি থিঙ্ক। কি হলো? স্ট্রেন এ ডোনার হিসেবে কাজ করছে আর আচ্ছা, স্ট্রেন বিটা আমার রিকম্বিনেন্ট কলোনি তৈরি করছে। সিটা কেসটা কি হলো এখানে? ফার্স্টের কেসটা কেন মানে আমরা ফেল করলাম, এক্সপেরিমেন্ট ফেল হয়েছে, কোনো জিন ট্রান্সফার আসেনি কেন? কারণ স্ট্রেন বি এর ক্ষেত্রে তো ওই থ্রিওনাইন আর লিউসিনটা মাইনাস ছিল, ওটা তার মানে, আর ওর ক্ষেত্রে যদি পজিটিভও থেকে থাকে সি এর ক্ষেত্রে, এখানে কোনো রকম কোনো ট্রান্সফার হয়নি। এর ক্ষেত্রে যেটা ওর পজিটিভ সেটা সি তে গেছে, যেই জন্য সি প্রাইম একটা হয়েছে কলোনি। আর সি প্রাইম এর মধ্যে যেহেতু এর ক্যারেক্টারিস্টিকটা আছে, যখন বি এর সাথে করালাম, মিক্সড করালাম, তখন ওর জিন ট্রান্সফারটা হয়ে গেল। তার মানে আমি যদি তোমাকে কোশ্চেন করি, ডোনার এখানে কে কে আছে? ডোনার স্ট্রেন কে কে আছে এখানে? প্রথমে তো স্ট্রেন এটা আছে আর সি প্রাইমটাও বি এর সাথে কারেক্ট, মিক্সড হচ্ছে। কারেক্ট, কারেক্ট। আর রেসিপিয়েন্ট কে আছে? রেসিপিয়েন্ট মানে যে নেবে, রিসিভ করবে, কে আছে? স্ট্রেন বি।
and strain C, অরিজিনাল স্ট্রেন C প্রাইম। ঠিক আছে, এবার ভালো করে কেসটা বোঝো কি হয়েছে কেসটা। এখানে এখানে যেটা হয়েছে, স্ট্রেন এ ক্লিয়ারলি কন্টেন F প্লাজমিড, যেহেতু ডোনার বলছি, কন্টেন F প্লাজমিড। ঠিক আছে, and that is why যখন C আর B কে মিক্স আপ করেছে কোনো ট্রান্সফার হয়নি, বাট যখন স্ট্রেন A এর সাথে C কে মিক্স করালে ট্রান্সফার হয়ে গেছে জিনে, ট্রান্সফার হয়ে গেছে জিনে। এন্ড ট্রান্সফার জিনে কি কলোনি দিয়েছি আমরা? C প্রাইম। তাহলে C প্রাইমের মধ্যে এখন F প্লাজমিড আছে কি নেই? F প্লাজমিড তো ট্রান্সফার হয়ে গেছে ফ্রম দা A থেকে, তো C প্রাইমের মধ্যে F প্লাজমিড ঢুকে গেছে। এখন হ্যাঁ কি না বলবে, আনসার করবে একটু, নাহলে বুঝতে পারবো না কেউ বুঝতে পারছে কি পারছে না। হ্যাঁ স্যার। থিঙ্কিং লেভেল, পুরোটাই থিঙ্কিং। এ টু সি এ যখন মুভ আমরা ইয়ে করলাম, মানে মিক্স আপ করলাম, তখন আমরা দেখতে পাচ্ছি জিন ট্রান্সফার হচ্ছে, তার মানে এ এর মধ্যে এফ প্লাজমিডটা ছিল, সি তে ডোনেট করে দিল। নাও দা রিকম্বিনেন্ট কলোনি আমরা ডেজিগনেট করেছি সি প্রাইম, তো সি প্রাইমের মধ্যে নাও এফ প্লাজমিড আছে, তো সি প্রাইম কে যখন বি এর সাথে মিক্স করালে তখন দেখতে পেলে জিন ট্রান্সফার আবার ওকে। কেন? কারণ সি প্রাইমের মধ্যে এফ প্লাজমিড চলে এসেছিল, বি এর মধ্যে নেই, জিন ট্রান্সফার হবে। বাট সি এর সাথে যদি তুমি মিক্স করাও বি কে, অরিজিনাল সি থেকে বি তে, দুজনেই রেসিপিয়েন্ট, নো জিন ট্রান্সফার। ইনফারেন্স ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইনফারেন্স ক্লিয়ার। তাহলে আমি এখান থেকে ক্লিয়ার বলতে পারবো ডোনার কারা আর রিকম্বিনেন্ট কারা ফর্ম করছে। রেসিপিয়েন্ট মানে ওই আলটিমেটলি কি করবে, রিসিভ করে রিকম্বিনেন্টে কনভার্ট হবে। রেসিপিয়েন্টটাই অ্যাকচুয়ালি রিকম্বিনেন্ট সেল। তো ডোনার হচ্ছে স্ট্রেন এ আর রিকম্বিনেন্ট হচ্ছে স্ট্রেন বি। আর যদি সি কেও ইনক্লুড করে দিয়েছি, স্ট্রেন সি হচ্ছে রেসিপিয়েন্ট ছিল, নো প্লাজমিড, আর সি প্রাইমের মধ্যে প্লাজমিড ঢুকেছিল, এ আর সি এর মিক্সার। বলো এক্সপেরিমেন্ট ক্লিয়ার? দুটো কোশ্চেন সলভ করেছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন দেয় সেট আপ দি এক্সপেরিমেন্ট। নাম্বার ওয়ান, জিন ট্রান্সফার ইজ ওয়ান ওয়ে অর বোথ ওয়ে? টু ওয়ে ট্রান্সফার, ইট ইজ ওয়ান ওয়ে ট্রান্সফার। আর এখান থেকে ইমিডিয়েট কোশ্চেন চলে আসবে, যদি ওয়ান ওয়ে ট্রান্সফার হয়, হুইচ সেল ইজ দ্য ডোনার, হুইচ সেল ইজ দ্য রিকম্বিনেন্ট? তাহলে আমরা কি করবো, একটা আর একটা স্ট্রেন কে আনবো, এনে জিনিসটাকে আমরা এক্সপেরিমেন্টে বসাবো, এন্ড ডিফারেন্ট মিক্স এন্ড ম্যাচ করাবো, করে করে দেখবো যে কোথায় কি হচ্ছে। যেমন এখানে স্ট্রেন সি কে এনেছি, বি এর সাথে সি এর মিক্স আপ করেছি, কোনো ট্রান্সফার হয়নি, বাট এ এর সাথে সি কে যখন মিক্স আপ করলাম তখন আবার ট্রান্সফার শুরু হলো। তো এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলাম, এ হচ্ছে ডোনেট করছে, প্লাজমিড ডোনেট করছে, ডোনার, ডোনার সেল। পয়েন্ট ক্লিয়ার? তো এই জায়গা থেকে আমরা বলবো, যখন আমরা বুঝে গেলাম ওয়ান ওয়ে ট্রান্সফার হয়, আর একজন হচ্ছে ডোনার, মানে এফ প্লাজমিড কে ডোনেট করে, আর একটা হচ্ছে এফ প্লাজমিড কে নেয়, তাহলে আমরা ক্লিয়ারলি বলবো বিকজ অফ ওয়ান ওয়ে জিন ট্রান্সফার, one way gene transfer, cell containing F plasmid, donor na recipient, সেল কন্টেনিং এফ প্লাজমিড, যার মধ্যে এফ প্লাজমিড থাকবে তাকে আমি কি বলবো, দে আর ডোনার সেল, ডোনার সেল, অল অলসো কল্ড মেল সেল, মেল সেল। and cell without F plasmid, without F plasmid, recipient cell, and এই রেসিপিয়েন্ট সেলটা ইন ফিউচার রিকম্বিনেশন করে রিকম্বিনেন্ট ভ্যারাইটি তৈরি করবে and can grow in minimal agar media, or we can also say female cell, also we can say that female cell. ঠিক আছে, তাহলে ডোনার সেল রেসিপিয়েন্ট সেলের ব্যাপার ক্লিয়ার। কখন আমরা ডোনার সেল বলবো, কখন রেসিপিয়েন্ট সেল বলবো, ক্লিয়ার?
মেল সেল, ফিমেল সেল, ডোনার সেল, রেসিপিয়েন্ট সেল, এই ব্যাপারগুলো ক্লিয়ার। নেক্সট পার্টে sometime f prime variant also being produced। f prime ব্যাপারটা কি? নর্মালি আমরা f প্লাজমিড সেলকে মানে f প্লাজমিড প্রেজেন্ট থাকলে আমরা f প্লাস সেল বলি, আর f প্লাজমিড অ্যাবসেন্ট থাকলে আমরা f মাইনাস সেল বলি। তো যেটাকে আমরা ডোনার সেল লিখেছিলাম or মেল সেল লিখেছিলাম, এই সেলটাকে আমরা অলসো উই ক্যান ডেজিগনেট বাই দ্যাট ওয়ে f প্লাস সেল, হ্যাঁ কি না? যেটাকে আমরা রেসিপিয়েন্ট রেখেছিলাম or ফিমেল সেল রেখেছিলাম, f মাইনাস সেলও বলতে পারি। বাট হোয়াট ইজ f প্রাইম? এটা প্লাসও বলছি না মাইনাসও বলছি না, বাট বলছি কি f প্রাইম। সো ইয়েস, f প্রাইম সেল অলসো এভিডেন্ট। f prime cell variants are also evident in nature। So what is f prime? Chalo, let's look। f prime means f plasmid which carry chromosomal gene, that time it is known as f prime। f prime definition clear? f prime f prime definition clear? কি বলছে? নরমালি f প্লাজমিডের মধ্যে কোনো এসেনশিয়াল জিন থাকে, ক্রোমোজোমাল জিন থাকে, আগের দিন বলে দিয়েছি থাকে না, কিছু এক্সেপশন ছেড়ে f প্লাজমিডের মধ্যে থাকে না। বাট এখানে আমি কি দেখতে পাচ্ছি? f প্লাজমিডের মধ্যে এসেনশিয়াল জিন চলে এসেছে, ক্রোমোজোমাল জিন চলে এসেছে। f প্লাজমিড নরমালি ডাজ নট কন্টেন এনি এসেনশিয়াল জিন, বাট f প্লাজমিডের মধ্যে একটা এসেনশিয়াল বা দুটো এসেনশিয়াল জিন চলে এসেছে। তখন আমি কি বলবো? দ্যাট প্লাজমিডকে f প্লাজমিড বলা যাবে না, তখন আমরা একটা ডিফারেন্ট নেমিং দেব, এই ভেরিয়েন্টটাকে নাম দেবো দেন f প্রাইম প্লাজমিড। তখন আমরা বলবো হচ্ছে f প্রাইম প্লাজমিড। এবার তুমি কোশ্চেন করবে স্যার এটা কিভাবে জেনারেট হতে পারে যেখানে প্লাজমিডের মধ্যে ক্রোমোজোমাল জিন চলে আসে? একটু ওয়েট করতে হবে তার জন্য, এটার জন্য কনজুগেশন করতে হবে। কনজুগেশনে আমরা তখন বলে দেবো যে কিভাবে f প্রাইম জেনারেট করে, ঠিক আছে? বাট এটা হয় যে f প্লাজমিড সামটাইম ক্রোমোজোমাল জিনকে ক্যারি করে নিয়ে চলে আসে, অ্যান্ড ক্রোমোজোমাল জিন যখন ক্যারি করে নিয়ে চলে আসবে তখন আমরা বেটার নেম দেবো, দ্যাট ইজ f প্রাইম। পয়েন্ট ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো নেক্সট কোশ্চেন ইমিডিয়েটলি, কিভাবে বুঝবে f প্রাইম হয়ে আছে? একটা সেলের স্টেট f প্লাজমিড আছে না f প্রাইম স্টেটে আছে, কি করে বুঝবো? কোশ্চেনটা বুঝলে না? কোশ্চেন করছি। How will you detect the plasmid present in f prime state? কি করে বুঝবে তুমি যে একটা প্লাজমিডের মধ্যে f প্রাইম স্টেট হয়ে আছে, f প্লাজমিড আর নেই? f প্লাজমিডই আছে, বাট f প্লাজমিডের সাথে কোনো ক্রোমোজোমাল জিন ঢুকে গেছে, ঢুকে গিয়ে f প্রাইম স্টেট হয়ে আছে। কি করে বুঝবো? তাহলে আমাকে জেনেটিক এক্সপেরিমেন্ট করতে হবে। তো f প্রাইম ডিটারমিনেশনের জন্য, f প্রাইম ডিটেকশনের জন্য আমরা জেনেটিক এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে? ফিজিক্যাল এক্সপেরিমেন্ট খুব ভালো f প্রাইম বোঝা যাবে না, কারণ একটা জিন ঢুকছে, খুব কিছু ডিফারেন্স হবে না। তো f prime detection can be done by genetic experiment।
can detect by genetic experiment. ভালো করে বোঝার চেষ্টা করবে, এক্সপেরিমেন্ট আমি লিখবো। একটা সেলে ক্রস দেখাচ্ছি, এফ প্রাইম ল্যাক প্লাস ল্যাক মাইনাস স্ট্রেপ্টোমাইসিন সেন্সিটিভ STRS। ক্রস দেখাচ্ছি হচ্ছে তোমরা, ক্রস করছি আমরা ল্যাক মাইনাস স্ট্রেপ্টোমাইসিন আর রেজিস্ট্যান্ট। আর মিন্স রেজিস্ট্যান্স, এস ফর সেন্সিটিভ। তার মানে এই সেলটা স্ট্রেপ্টোমাইসিন দিলে ডেথ হয়ে যাবে, সেন্সিটিভ আছে। এই সেলটা কিন্তু আরামসে সার্ভাইভ করবে, বিকজ আর লিখে রেখেছি। তো স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট প্রপার্টি বিয়ার করছে। এই সেলটা যেটা আমরা ক্রস করাচ্ছি এর মধ্যে ল্যাক মাইনাস ভ্যারাইটি আছে, আর এই সেলটার মধ্যে ল্যাক প্লাস স্ল্যাশ ল্যাক মাইনাস। এর মিনিং কি, এটা আমরা মেরোজাইগোটে বলেছিলাম। ল্যাক প্লাস স্ল্যাশ ল্যাক মাইনাস মিনিং কি, এফ প্রাইম ল্যাক প্লাস স্ল্যাশ ল্যাক মাইনাস। একটা হচ্ছে ক্রোমোজোমাল আর একটা হচ্ছে প্লাজমিডের, ঠিক আছে। এফ প্রাইম ল্যাক মাইনাস মানে দিস ল্যাক প্লাস জিন কোথায় আছে, ক্রোমোজোম না প্লাজমিডে? This lac plus gene present in chromosome or plasmid? Plasmid gene. And lac minus present in chromosome or plasmid, যেটা স্ল্যাশ এর পরে থাকে সেটা হচ্ছে ক্রোমোজোমাল। স্ল্যাশ এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে ক্রোমোজোমাল। আর এফ এর সাথে লেখা আছে, এফ প্রাইম এর সাথে লেখা আছে ল্যাক প্লাস। তো নরমালি এফ প্লাজমিড এর মধ্যে ল্যাকটোজ থাকে, ল্যাকটোজ জিন, ল্যাক অপেরানের জিন থাকে। এফ প্লাজমিড এর মধ্যে ল্যাক অপেরান জিন থাকা উচিত, না স্যার। বাট এখানে ঢুকে আছে তো। তাহলে আমরা কি নেম দিয়েছি দেখেছো, এফ প্রাইম ল্যাক প্লাস দিয়েছি। কেন, ল্যাকটোজ অপেরান জিন থাকা উচিত না, বা চলে এসছে, সামহাও এটা চলে এসছে। কিভাবে আসে সেটা পরে দেখবো, বাট চলে এসছে। তো তখন আমরা লিখেছি এফ প্রাইম ল্যাক প্লাস ল্যাক মাইনাস স্ট্রেপ্টোমাইসিন সেন্সিটিভ। একটা তোমার সেলে ভ্যারাইটি নিয়েছি স্ট্রেন ভ্যারাইটি, আর একটা স্ট্রেন ভ্যারাইটি নিয়েছি ল্যাক মাইনাস স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট। এবার আমরা এক্সিস্টেন্স বুঝবো কি করে, যে এফ প্রাইম হয়ে আছে এই সেলটা, এফ প্রাইম হয়ে আছে বুঝবো কি করে? ক্রস করো, ক্রসটাকে সাজাও, প্লেটিং করো, প্লেটিং দ্য মিক্সচার। on minimal lactose plate। প্লেটের মধ্যে কি রেখেছি দেখো, মিনিমাল মিডিয়া ছিল, বাট মিনিমাল মিডিয়ার সাথে ল্যাকটোজ অ্যাড করেছি, মিনিমাল ল্যাকটোজ প্লেট লিখেছি। কন্টেনিং অ্যান্টিবায়োটিক, স্ট্রেপ্টোমাইসিন দিয়েছি। Splitting the mixture on minimal lactose plate containing antibiotic streptomycin। তো যদি রিকম্বিনেন্ট কলোনি আমরা পাই, if recombinant colony arise, মানে colonies arise, তাহলে আমি কি বলবো, স্টেটটা কি আছে, এফ প্রাইম আছে কি নেই? কারণ নরমালি যদি আমি ক্রোমোজোম, এই পার্টটা বাদ দিয়ে দাও, নরমালি যদি আমি ক্রোমোজোমাল পার্টটা দেখি, এ কি গ্রো করার এবিলিটি থাকবে? ল্যাক মাইনাস তো। ক্রোমোজোমাল জিন যদি অনলি থাকতো, যদি এফ প্লাজমিডের মধ্যে ল্যাকটোজ না থাকতো, তাহলে নরমালি এই সেলটা কি গ্রো করতে পারতো? আনসার করবে, এ গ্রো করতে পারবে? না, এও পারবে না। পারবে না। বাট কলোনি আমি যদি দেখতে পাই, তার মানে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো ল্যাক মাইনাস ক্রোমোজোম, বাট এফ প্লাজমিড কোনোভাবে ল্যাকটোজকে ক্যারি করছে, হ্যাঁ কি না? এফ প্লাজমিড সামহাও ল্যাকটোজকে ক্যারি করছে বলেই কোনো না কোনো ভাবে রিকম্বিনেন্ট জেনারেট করছে। কেসটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো ইফ রিকম্বিনেন্ট কলোনি অ্যারাইজ, রিকম্বিনেন্ট কলোনির ফিচার কি হবে? রিকম্বিনেন্ট কলোনি ফিচার হবে এফ প্রাইম ল্যাক প্লাস
ল্যাক মাইনাস স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট, হ্যাঁ কি না? রিকম্বিনেন্ট কলোনি শুড বি স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট বিকজ মিডিয়ামে আমি কি দিয়ে রেখেছি? স্ট্রেপ্টোমাইসিন দেওয়া আছে, তাহলে স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট কলোনি ছাড়া গ্রো করবে না, সেন্সিটিভ বলে ডেট, হ্যাঁ কি না? বোঝা গেল? তাহলে হয়েছে এটা কি এখানে বলো তো? এই কলোনিটা, এই সেলটা ডেভেলপ করলো কিভাবে, ডিরাইভ হলো কি করে? এই যে এ হচ্ছে রেসিপিয়েন্ট আর এ হচ্ছে ডোনার, কারণ এর মধ্যে প্লাজমিড আছে। তো কি করেছে ও, এই এফ প্রাইমটা, এফ প্রাইম ল্যাক প্লাসটা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এফ প্রাইম ল্যাক প্লাসটা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দেখো তো এই সেলটা যারা যারা এই জিনিসটা পেয়েছে, এফ প্লাজমিড পেয়েছে রেসিপিয়েন্টে, এরাই রিকম্বিনেন্ট তৈরি করেছে কিনা ভালো করে ভেবে দেখো তো। কেসটা বোঝা যাচ্ছে? এফ প্রাইম ল্যাক প্লাসটা ঢুকিয়ে দিয়েছে হচ্ছে রেসিপিয়েন্ট সেলে, আর রেসিপিয়েন্ট সেলে দেখো এই ফিনোটাইপটা এসছে কিনা, F prime lac plus slash lac minus streptomycin resistant, and these colonies start to grow. তো F prime স্টেটে আছে কিনা, মানে কোনো F প্লাজমিডের মধ্যে ক্রোমোজোমাল জিন ঢুকে আছে কিনা, লাইক ল্যাক জিন, এখানে আমি ল্যাক জিনের এক্সিস্টেন্স দেখিয়েছি, F প্রাইমের মধ্যে আছে কি নেই কি করে বুঝবো? এক্সপেরিমেন্ট সেটআপ করব, দুটো সেলের মিক্সচার করব, একটা সেলের ভ্যারাইটি রেখেছি এইটা, আর একটা সেল হচ্ছে নরমাল রেসিপিয়েন্ট সেল, এন্ড যদি আমরা প্লেট করে ডিফারেন্ট কন্ডিশন রেখেছি, ল্যাকটোজের জন্য ল্যাকটোজ কন্টেনিং মিডিয়া রেখেছি, প্লাস স্ট্রেপ্টোমাইসিন, যেহেতু এখানে সেনসিটিভ রেজিস্ট্যান্সের ব্যাপার ছিল তাহলে স্ট্রেপ্টোমাইসিন রাখবো। সো ডিফারেন্ট প্লেটের কন্ডিশন রেখে যদি আমরা রিকম্বিনেন্ট কলোনি ডিরাইভ করতে পারি, তার মানে ইয়েস ল্যাক মানে এফ প্রাইম স্টেটে রয়েছে, নরমাল এফ প্লাজমিড স্টেটে নেই। যদি নরমাল এফ প্লাজমিড স্টেটে থাকতো ল্যাকটোজকে ক্যারি করতো না, ভেবে দেখো। এটা যদি নরমাল স্টেটে থাকতো তাহলে হচ্ছে এফ প্লাস ল্যাক মাইনাস স্ট্রেপ্টোমাইসিন সেনসিটিভ হতো, আর এই সেলটা হতো এফ মাইনাস ল্যাক মাইনাস স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্স। বলো এখান থেকে রিকম্বিনেন্ট কলোনি আসবে কোনোদিন? এটা হচ্ছে নরমাল স্টেট। কেসটা বুঝতে পারছো তো? আমি একদম ভেঙে চুরে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে নরমাল স্টেট এফ প্লাজমিডে, এখান থেকে রিকম্বিনেন্ট কলোনি জীবনে ডেভেলপ করতো? না, করতো না। ঠিক আছে, যদি এই স্টেটটা থাকে তবেই গ্রো করবে। তাহলে এফ প্রাইম স্টেট আছে কি নেই বুঝতে গেলে জেনেটিক এক্সপেরিমেন্ট ইজ দি গোল্ডেন ওয়ে টু ডিটারমিন। জেনেটিক এক্সপেরিমেন্ট করে আমরা ক্লিয়ারলি বলে দিতে পারবো যে একটা এফ প্লাজমিডের স্টেট কি আছে, নরমাল স্টেটের আছে উইদাউট ক্রোমোজোমাল জিন অর উইথ ক্রোমোজোমাল জিন এফ প্রাইম স্টেট। পয়েন্ট ক্লিয়ার? বোঝা গেছে? সবাই বলবে, আনসার করবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমাকে আরো একটা কোশ্চেনের আনসার করবে এখান থেকে। এখানে অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিনের ফাংশনটা কি, আর প্লেটে ল্যাকটোজ দিলাম এর ফাংশনটা কি? স্ট্রেপ্টোমাইসিন এখানে কি করছে? স্ট্রেপ্টোমাইসিন তো অ্যান্টিবায়োটিক, এবার যে কলোনিটা আমার কোন গ্রো সেলটাকে করছে কিল সেটা করে দেবে? কোন যারা সেলটাকে এখানে? sensitive হ্যাঁ, তার মানে আমার ক্রসে কোনটাকে কিল করবে, ডোনার না রেসিপিয়েন্টকে? ডোনার। তো স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিকের ফাংশন টু কিল the donor cell, to kill the donor cell, otherwise কি হতো, ডোনার সেলটা গ্রো করে যাওয়ার এবিলিটি থাকতো। যদি স্ট্রেপ্টোমাইসিন আমি না দিতাম তাহলে এই সেলটাও তো গ্রো করে যেত, আমি রিকম্বিনেন্টটা কি করে বুঝবো যে গ্রো করেছে কিনা? কেসটা বুঝতে পারলে? আমি যদি স্ট্রেপ্টোমাইসিন না দিতাম তাহলে কি হতো বলো, এই সেলটাও গ্রো করতো, কিছু সেল রিকম্বিনেন্ট ফর্ম করতো, সেটাও গ্রো করে যেত, হ্যাঁ কি না? বাট আমরা তো জানতে চাইছি অনলি রিকম্বিনেন্ট গ্রো করছে কিনা। যদি ডোনার গ্রো করে যায় তাহলে রিকম্বিনেন্টকে আমি কি করে বুঝবো? তো তার জন্য ডোনারকে এলিমিনেট করতে হবে, আর ডোনারকে এলিমিনেট করার তোমার প্রসেস কি,
কোনো না একটা ফিচার দেখো এখানে, যেমন দেখতে পাচ্ছি স্ট্রেপ্টোমাইসিন সেনসিটিভ, তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে দাও মিডিয়াতে, তাহলে ডোনার কোনোদিন সার্ভাইভ করবে না। অনলি সার্ভাইভ কারা করবে, যারা স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট হবে। কেসটা বুঝতে পারছো? So here streptomycin act to kill the donor cell. Normally এটা করা হয় এক্সপেরিমেন্টে, and different antibiotic কেই রাখা হয় majority time, not all time, majority time antibiotic resistance property টাকে কাজে লাগানো হয় to kill the donor cell. That is why here streptomycin is called counter selective marker. Very important question আসে, counter selective marker. What is counter selective marker question আসে, answer কি লিখবো? Counter selective marker is that marker when it present into the media, it kill the donor cell, it kill the donor cell only. ঠিক আছে, that time that marker is called counter selective marker. And in this experiment counter selective marker is streptomycin. Streptomycin রেজিস্ট্যান্ট যে প্রপার্টিটা ডোনারে নেই, তো ডোনার কিল হয়ে যাচ্ছে। বলো ক্লিয়ার? সিলেক্টিভ মার্কার কোনটা? কাউন্টার সিলেক্টিভ মার্কার গেল, সিলেক্টিভ মার্কার, সিলেক্টিভ মার্কারের থ্রুতে আমাকে রেসিপিয়েন্ট সেলকেও কিল করতে হবে, রেসিপিয়েন্ট সেলকেও কিল করতে হবে, কারণ যেগুলো এফ প্লাজমিড কে নেয়নি সবাই তো নেবে না। আমি যদি 100 ডোনার সেল আর 100 রেসিপিয়েন্ট সেলকে মিক্স আপ করি, তাহলে অনলি হয়তো 10 সেল নেবে, আর 90 সেল রেসিপিয়েন্ট কোনো এফ প্লাজমিড কে ক্যারি করবে না, ট্রান্সমিট করবে না। তো এই সেলগুলোকে আমাকে কিল করতে হবে মিডিয়া থেকে, একই না? তো ফর দ্যাট আমরা এমন একটা মার্কার রাখবো যে মার্কার দিয়ে রেসিপিয়েন্ট সেল যারা এ প্লাজমিডকে টেক আপ করেনি তাদেরও কিল হয়ে যাবে। এখানে কোন মার্কারটা বলো তো, যেটা সিলেক্টিভ স্যার মার্কার মানে? হ্যাঁ বলো। মিনিমাল মিডিয়াটাই তো মার্কার হিসেবে কাজ করছে, মিনিমাল মানে মিডিয়া, যেহেতু ল্যাকটোজ। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, মানে যেহেতু ল্যাকটোজটা অ্যাবসেন্ট, তাহলে যে সেলগুলো রিকম্বিনেন্ট হতে পারবে না তারা মরে যাবে। হ্যাঁ, তার মানে কি, কোন মার্কারটা মানে জিনের নামটা কি? ল্যাক প্লাস, জিনের নামটা হচ্ছে ল্যাক প্লাস। দেখো ডোনারে কি ছিল, ডোনারে কি ছিল, ল্যাক মাইনাস ছিল। তো যদি ল্যাক প্লাস, মানে আমি এমন একটা সিলেক্টিভ জিনিস রেখেছি যেখানে হচ্ছে ল্যাক প্লাস কে অনলি সিলেক্ট করবে, মানে যারা ল্যাকটোজ কে ইউটিলাইজ করতে পারে। এর জন্য ল্যাকটোজ ইউজ হচ্ছে আমাদের মিডিয়াতে, মিনিমাল মিডিয়াতে ল্যাকটোজ ইউজ করছি। কেন ল্যাকটোজ ইউজ করছি? যারা ল্যাক প্লাস তারা ইউজ করতে পারবে, যারা ল্যাক মাইনাস তারা ইউজ করতে পারবে। যারা ল্যাক মাইনাস তারা ল্যাকটোজ কি ইউজ করবে? না তো স্যার। রেসিপিয়েন্ট সেল কি গ্রো করতে পারবে এখানে? ল্যাকটোজ দেওয়া আছে তো, যাদের মধ্যে ল্যাক মাইনাস আছে তারা ল্যাকটোজ কি ইউজ করবে কি করে? কেসটা বুঝতে পেরেছো? So lac plus here is a selective marker and streptomycin resistant is the counter selective marker. যে মার্কার দিয়ে ডোনারকে কিল করা হয় সেই মার্কারটা হচ্ছে কাউন্টার সিলেক্টিভ, যে মার্কার দিয়ে রেসিপিয়েন্টকে কিল করা হয় সেটাকে বলে সিলেক্টিভ মার্কার। ক্লিয়ার কিনা বলবে সবাই? হ্যাঁ স্যার। বাকিরা আনসার করবে। বোঝা গেছে? হ্যাঁ এবার আমি তোমাকে একটা করতে দিচ্ছি, আমাকে বলো দিস এক্সপেরিমেন্টে কাউন্টার সিলেক্টিভ মার্কার কি আর সিলেক্টিভ মার্কার কি? কোশ্চেন আসে বারবার কাউন্টার আর সিলেক্টিভ মার্কার দিয়ে। কোশ্চেন ভালো করে ভেবে চিন্তে আনসার করবে। আনসার কাউন্টার সিলেক্টিভ মার্কার and selective marker.
in following process. F prime lag plus mate minus cross with lag minus mate plus plating on minimal medium. In that cross, which one is the counter selective marker and which one is selective marker? Answer me. বলো। Counter selective marker কোনটা, selective marker কোনটা from this experiment? সিলেক্টিভ মার্কারটা তো ল্যাগ প্লাসই হচ্ছে, আর কাউন্টার সিলেক্টিভ মার্কারটা মেট প্লাস হচ্ছে। বাকিরা বলবে। কাউন্টার সিলেক্টিভ মার্কার কোনটা হচ্ছে? বলো, আনসার করো বাকিরা। মেট প্লাস কেন? কেন মেট প্লাস? কারণ যারা মেট মাইনাস আছে তারা তো গ্রো করবে না, তাদের কিল করবে। তাহলে এটা হচ্ছে ডোনার। মেট প্লাস দিলে আমরা ডোনারকে কিল করতে পারবো মেট প্লাসের থ্রুতে, মানে মেট প্লাস এই প্রপার্টিটার থ্রুতে ডোনারকে কিল করতে পারবো। সো মেট প্লাস ইজ মাই কাউন্টার সিলেক্টিভ মার্কার। and lag plus এর থ্রুতে একে কিল করতে পারবো রেসিপিয়েন্ট কে। সো lag plus is my selective marker. পয়েন্ট ক্লিয়ার? জাস্টিফিকেশন দিতে হবে কিন্তু এই কোশ্চেনে, জাস্টিফিকেশন দিতে হবে কেন চুজ করলে নেট প্লাস কে অ্যাজ আ কাউন্টার সিলেক্টিভ এন্ড lag plus কে অ্যাজ আ সিলেক্টিভ। পয়েন্ট ক্লিয়ার এভরিওয়ান? ঠিক আছে। সো জেনেটিক এক্সপেরিমেন্ট থেকে আমরা প্লাজমিডের ডিটেকশন পাই, নর্মাল এফ প্লাজমিডের ডিটেকশন আমরা পাই, আবার এফ প্রাইম স্টেটে আছে কিনা সেই ডিটেকশন আমরা করতে পারি। ঠিক আছে। আর এই এফ প্রাইম ডিটেকশনের জন্য আমরা মার্কার চুজ করি টু কিল দ্য ডোনার সেল, দ্যাট মার্কার ইজ কাউন্টার সিলেক্টিভ মার্কার। মার্কার চুজ করি টু কিল দ্য রেসিপিয়েন্ট সেল, দ্যাট মার্কার ইজ দ্য সিলেক্টিভ মার্কার। তাহলে ওই প্লেটে অনলি গ্রো করবে, এনশিওর করব রিকম্বিনেন্ট কলোনি। ঠিক আছে, কোনো ডোনার গ্রো করবে না, কোনো রেসিপিয়েন্ট গ্রো করবে না ইন্ডিভিজুয়ালি, বাট গ্রো করবে অনলি রিকম্বিনেন্ট কলোনি। ফর দ্যাট আমাকে মিডিয়াকে সাজাতে হবে, মিডিয়াকে চেঞ্জ করতে হবে, এন্ড যে মার্কার গুলো নিচ্ছি সেগুলোকে বলছে সিলেক্টিভ অ্যান্ড কাউন্টার সিলেক্টিভ। জেনেটিক ডিটারমিনেশন ডান। এবার যাবো হচ্ছে ফিজিক্যাল ডিটারমিনেশন অফ প্লাজমিড।
ফিজিক্যাল ডিটারমিনেশন, যেটা তোমাদের প্র্যাকটিক্যালে করানো হবে এক্সপেরিমেন্ট টু ডিটেক্ট। কি করব ফিজিক্যাল এক্সপেরিমেন্টের জন্য? ক্লিয়ারলি ব্যাকটেরিয়াল সেল নেব, লাইজ করে দেবো। Cells are taken, gently lysing the cell, সেলটাকে ফাটিয়ে দাও আর ডিএনএ কে অ্যানালাইজ করো। সেল যখন ফেটে যাবে ডিএনএ বেরিয়ে চলে আসবে, যদি প্লাজমিড থাকে প্লাজমিডও বেরিয়ে চলে আসবে along with the chromosomal gene. So now DNA is analyzed. In agarose gel electrophoresis, agarose gel electrophoresis এর মেকানিজম কি? agarose gel electrophoresis যেটা করে, সাইজ বা ডেনসিটি বেস করে দুটো মলিকিউলকে ডিফার করিয়ে দেয়। ঠিক আছে, কি বললাম? agarose gel electrophoresis একটা টেকনিক যেখানে একটা জেল বেড বানানো হয়। জেল বেডের মধ্যে আমরা স্যাম্পল প্লেস করে দিতে পারি। কোন থাকে তোমাদের সমস্ত কিছু দেখানো হবে প্র্যাকটিক্যালে। তো প্লেসমেন্ট করে দেওয়ার পর যখন আমরা কারেন্ট পাস করাই, ইলেকট্রোফোরেসিস মানে কারেন্ট পাস করানো, তো কারেন্ট পাস করালে কি হবে, মলিকিউল গুলো মুভ করতে থাকে, মাইগ্রেট করতে থাকে। তো মলিকিউল মাইগ্রেট ডিপেন্ড করে জেলের পোর সাইজের উপর অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মলিকিউলের সাইজের উপর। যে মলিকিউলের সাইজ যত বাল্কি, সেটা আগে মুভ করবে না ব্যাকে মুভ করবে, মানে স্লো মুভ করবে, ফাস্ট মুভ করবে না স্লো মুভ করবে, একটু আনসার করবে। মলিকিউল যদি বাল্কি হয় তো মুভ করবে ফাস্ট আর স্লো জেলের বেডে, স্লো। আর যে মলিকিউল যত স্মল মুভ করবে তত ফাস্ট, একই না? তো এটার বেসিসে ডিটেকশন আমরা করতে চাই। ঠিক আছে, যদি স্মল মলিকিউল হয় ফাস্ট রান করে যাবে অ্যান্ড জেলে আমরা অনেকটা পরে গিয়ে ওর ব্যান্ড কালেক্ট করতে পারবো। যে জেলে ইলেকট্রোফোরেসিস কি দেখা যায়, ব্যান্ড দেখা যায়। ব্যান্ড মানে কি, একটা কনসেন্ট্রেশন অফ দ্যাট মলিকিউল ওখানে গিয়ে জমা হতে 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 একটা ব্যান্ড ক্রিয়েট করেছে। তো ব্যান্ড দেখতে পাবো একটু পরের দিকে যদি স্মল মলিকিউল হয়। আর যদি লার্জ মলিকিউল হয়, ক্যান নট পাস থ্রু দ্য জেল পোর, তাহলে ও কি করে থাকবে, একদম ওপরের দিকেই পড়ে থাকবে। ঠিক আছে, তো জেল ইলেকট্রোফোরেসিস, এগারোস জেল ইলেকট্রোফোরেসিস। এগারোস মানে কিছুই নয়, জেলটার ম্যাটেরিয়াল কি, জেলটা কি দিয়ে বানিয়েছো। জেলটা দুভাবে বানানো যায়, এগারোস দিয়েও বানানো যায়, আরো একটা ম্যাটেরিয়াল আছে যেটাকে বলা হচ্ছে পলিঅ্যাক্রাইলামাইড। তখন ওর নামও চেঞ্জ হয়ে যায়, পেজ হয়ে যায় তখন পলিঅ্যাক্রাইলামাইড জেল ইলেকট্রোফোরেসিস। তো আমি এগারোস জেল ইলেকট্রোফোরেসিস করবো এখানে enough to detect my chromosomal gene as well as plasmid gene. তো 11 জেন ইলেকট্রোফোরেসিস কি করবে, সাইজ বেসিসে ডিস্ট্রিবিউট করবে, মলিকিউল ডিস্ট্রিবিউশন। সাইজ হাই, লার্জ, তার মানে হচ্ছে মুভমেন্ট স্লো, স্লো মুভমেন্ট। আর মুভমেন্ট স্লো হলে ব্যান্ড কোথায় অ্যাপিয়ার করবে, টপে। ব্যান্ড অ্যাপিয়ার অ্যাট দ্য টপ, টপ অফ দ্য জেল। ঠিক আছে, আর যদি সাইজ স্মল হয় ঠিক উল্টো কেস হবে, জেল দিয়ে আরামসে মুভ করতে পারবে, মুভমেন্ট অনেক ফাস্ট হবে কম্পেয়ার টু লার্জ মলিকিউল, অ্যান্ড ব্যান্ড অ্যাপিয়ার করবে অ্যাট দ্য বটম অফ দ্য জেল। So that is the concept across the electrophoresis এ। যদি আমরা ডিএনএ কে অ্যানালাইজ করি তো অবভিয়াসলি দু রকমের ডিএনএ আমার বেরিয়ে আসবে আফটার লাইজিং। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমাল ডিএনএ, আর একটা টাইপ হচ্ছে প্লাজমিড ডিএনএ। এবার বলো কার সাইজ
লার্জ আর কার সাইজ স্মল, এই রেসপেক্টে জেলে কোথায় কে ব্যান্ড দেবে? ক্রোমোজোমাল ডিএনএ এর সাইজে বড়, তাহলে ওটা হ্যাঁ, টপে ব্যান্ড দেবে। ব্যান্ড টপে আসবে। আর যেটা তোমার প্লাজমিড ডিএনএ সাইজ স্মল, রান করে যাবে, and অনেকটা রান করে গিয়ে তারপরে গিয়ে বটমের দিকে জেলের বা মিডিল বা বটম এরকম বলতে পারি আমরা, গিয়ে ব্যান্ড হবে। ঠিক আছে, বাট প্রোগ্রেস করবে, আরামসে প্রোগ্রেস করে যাবে অনেকটা দূর, প্রোগ্রেস করে ব্যান্ডটা দেবে। তো এটার বেস করে আমরা ডিটেকশনে যাব। সো ডিএনএ কে অ্যানালাইজ করবো অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসে। যখন আমরা অ্যানালাইজ করব তার সঙ্গে দেবো হচ্ছে ইটিবিআর, ইথিডিয়াম ব্রোমাইড, টু ডিটেক্ট দ্য ডিএনএ ব্যান্ড। দেখো ব্যান্ড, জেল সবই কালার হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে ডিএনএ এর কালার তো কোনোভাবে ইকসাল থাকে না, ডিএনএ এর কালারও ট্রান্সপারেন্ট, জেলের কালারও ট্রান্সপারেন্ট। তো তোমার কোথায় ব্যান্ড এসছে তুমি বুঝবে কি করে? কেসটা বুঝতে পেরেছো? তুমি জেলটা দেখছো ট্রান্সপারেন্ট, তার মধ্যে তুমি প্রোগ্রেস করিয়ে দিয়েছো, রান করিয়ে দিয়েছো, এবার ব্যান্ড তৈরি হয়েছে, কিন্তু তুমি খালি চোখে কি করে বুঝবে? তো বোথ আর ট্রান্সপারেন্ট। তো আমাকে কালারফুল করতে হবে, ঠিক আছে, ব্যান্ডটাকে আমাকে কালার করতে হবে, ডিএনএ কে আমাকে কালার করতে হবে। যদি আমরা কালার করতে পারি তাহলে ডিএনএ কে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো যে কোথায় ব্যান্ডটা ক্রিয়েট করেছে, টপে না বটমে। তো কি করে বুঝবো? তার জন্য আমরা ইথিডিয়াম ব্রোমাইড, ইথিডিয়াম ব্রোমাইড ইন্টারক্যালেটিং এজেন্ট, পরে দেখতে পাবে মিউটেশনে গিয়ে ও ডিএনএ এর ভেতর ভেতর ঢুকে যায়, ঠিক আছে। অ্যান্ড যখন ইউভি রে ফেলা হয় ইথিডিয়াম ব্রোমাইডের ওপর, তখন ও একটা কালার রিলিজ করে, কি কালার? অরেঞ্জ কালার রিলিজ করে, ঠিক আছে। তাহলে ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে যখন আমরা ডিএনএ কে ডিটেক্ট করব ইন ইউভি ল্যাব, আন্ডার ইউভি ল্যাব, তখন আমাদের ব্যান্ডের অবজারভেশন আসবে, কারণ ইউভির প্রেজেন্সে ইটিবিআর কালার প্রডিউস করে। তো ডিএনএ কে বানিয়ে দেবে দেন কালার, ঠিক আছে। অরেঞ্জ, একটা ব্রাইট অরেঞ্জ কালার আমরা দেখতে পাই ব্যান্ড গুলোতে। তো এই হচ্ছে আমার জেল। এইটা হচ্ছে তোমার কুম। কুম মানে কি? প্লেসমেন্ট এরিয়া, যেখানে স্যাম্পল তুমি প্লেস করতে পারবে। তাহলে এখানে আমি স্যাম্পল প্লেস করে দিয়েছি। স্যাম্পলের মধ্যে বোথ আছে, ক্রোমোজোমাল ডিএনএ আর প্লাজমিড ডিএনএ। দুটো ব্যান্ড ক্রিয়েট হবে, একটা ব্যান্ড ওপরের দিকে হয়ে আছে, আর একটা ব্যান্ড এই জায়গায় হয়ে আছে, ইথিডিয়াম ব্রোমাইডের সাহায্যে আমি দেখতে পাচ্ছি। তো কোনটা কি ব্যান্ড আমাকে বলো, কোনটা ক্রোমোজোমাল কোনটা প্লাজমিড? ওপরেরটা ক্রোমোজোমাল। ক্রোমোজোমাল মুভ করতে পারেনি, টপে ব্যান্ড ক্রিয়েট করেছে ক্রোমোজোমাল। মেজরিটি টাইম একটা ব্যান্ড না, প্লাজমিডে দুটো ব্যান্ড পাওয়া যায়, ঠিক ওপরে আর একটা ব্যান্ড পাওয়া যায়। স্যার এটা কি? কিছুই না, যখন আমরা প্লাজমিড ডিএনএ কে আইসোলেট করি, যতই আমরা জেন্টাল প্রসেস নিয়ে থাকি, জেন্টলি লাইজিং, ওই টাইমে প্লাজমিডের কিছু পোর্শন ওপেন হয়ে যায়। প্লাজমিড ডিএনএ কে এই স্টেটে পাওয়াটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে, অ্যান্ড কোয়াইট, আমাদের ল্যাবরেটরি কন্ডিশনে তো কোয়াইট ইম্পসিবল এই স্টেটে নর্মালি প্লাজমিড থাকে। এই স্টেটটাকে বলা হচ্ছে সুপার কয়েল স্টেট, অ্যান্ড এই স্টেটে যদি আমরা পাই তাহলে এর মুভমেন্ট অনেক বেশি হবে, অ্যান্ড এই জায়গায় গিয়ে ব্যান্ডটা দেবে সুপার কয়েল প্লাজমিড। আর আরেকটা টাইপ হয়ে যায় যখন আমরা লাইজ করাই, এই ব্যাকটেরিয়াল ডিএনএটা মানে প্লাজমিড ডিএনএ এর উপরও স্ট্রেস পড়ে, তখন এইরকম হয়ে যায়, ওপেন হয়ে যায়, অ্যান্ড একটা স্ট্র্যান্ড নিক তৈরি করেছে, দেখো স্মল একটা গ্যাপ তৈরি করেছে একটা স্ট্র্যান্ড। তো এই রকম একটা প্লাজমিডও আমরা পেয়ে থাকি, এর নাম হচ্ছে নিকড সার্কুলার প্লাজমিড। নিকড সার্কুলার প্লাজমিড। আর একটা টাইপ হচ্ছে এইটা, এর নাম হচ্ছে, বেটার আরো নাম দিই, কোভালেন্টলি ক্লোজড, কারণ কোনো জায়গায় নিক নেই, কোভালেন্টলি
ক্লোজড সার্কুলার প্লাজমিড, কোভালেন্টলি ক্লোজড সার্কুলার প্লাজমিড, শর্ট নেম হচ্ছে সিসিসি প্লাজমিড, শর্ট নেম হচ্ছে সিসিসি প্লাজমিড। তো আমাকে বলো দুটো ব্যান্ড প্লাজমিড ক্রিয়েট করেছে, একটা একটু ওপরের দিকে একটা একটু নিচের দিকে, কোনটা কি সিসিসি প্লাজমিড কোনটা যাবে, নিচের দিকে না মিডিলে? এইটা, এর মুভমেন্ট রেট অনেক বেশি হবে না, কোয়াইট কম্প্যাক্ট, তো মুভ করে যাবে ফার্স্ট, এই হচ্ছে সিসিসি। আর এই যে ব্যান্ডটা দেখতে পাচ্ছ এটাও প্লাজমিডের ব্যান্ড, বাট ওই লাইজিং এর টাইমে স্ট্রেস হয়েছে, ওপেন হয়ে গেছে, একটা জায়গায় ছোট নিক তৈরি হয়েছে, তো এর নাম হচ্ছে সার্কুলার নিকড সার্কুলার প্লাজমিড। তো তোমাদের প্লাজমিড আইসোলেশন প্রসেস আছে, ঠিক আছে? প্লাজমিড আইসোলেশন প্রসেসে এই স্টেটটা পাবে না বললেই চলে, ম্যাক্সিমাম এই স্টেটটা পাবে, আবার কিছু কিছু টাইমে ডাবল নিক হয়ে যায়, মানে এই জায়গাতেও নিক হয়ে গিয়ে জিনিসটা কি লিনিয়ার হয়ে যায়, তখন ব্যান্ডটা কি আসবে, কোথায় আসবে বলতো? লিনিয়ার প্লাজমিড, সার্কুলার ছিল বাট স্পেস হয়েছে, লিনিয়ারে চলে গেছে, কোথায় দেবে ব্যান্ডটা? ক্রোমোজোমাল ডিএনএ এর খুব কাছাকাছি দেবে ব্যান্ডটা, এর ওপরে আসবে, লিনিয়ার, বাট ক্রোমোজোমাল ডিএনএ থেকে নিচে করেসপন্ড। তো তোমাদের এইটা পাওয়ার চান্স বেশি, এইটা পাওয়ার চান্স বেশি, এটা তো না বরাবর ধরেই রাখো, কারণ কোভালেন্টলি ক্লোজ সার্কুলার প্লাজমিড তোমাদের যে আইসোলেশন প্রসেস তাতে আসবে না, এতবার টিপ পাইপেটিং করতে হয়, আপ ডাউন মিক্সিং, এতে কি হয়, স্ট্রেস পড়ে, প্লাজমিড ভেরি ডেলিকেট স্ট্রাকচার, স্ট্রেস পড়ে, আর স্ট্রেস পড়লেই নিক তৈরি হয়, ওপেন হয়ে যায়। কি বললাম বুঝতে পেরেছো? প্লাজমিড ডিটেকশন বাই ফিজিক্যাল এক্সপেরিমেন্ট বলবে। হ্যাঁ স্যার, আনসার বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে জেল ইলেকট্রোফোরেসিসে রান করাবো, ভিজুয়ালাইজ করবো ইথেরিয়াম ব্রোমাইড দিয়ে আন্ডার ইউভি লাইট, তখন আমরা ব্যান্ড গুলো চেক করতে পারবো। প্লাজমিড ডিটেকশন গেল, পিউরিফিকেশন কি করে করব? প্লাজমিড পিউরিফিকেশন মানে আমরা স্টক সলিউশন বানাচ্ছি অনলি প্লাজমিডের, ব্যাকটেরিয়াল প্লাজমিডের, প্লাজমিড পিউরিফিকেশন স্টেপ। ফার্স্টে ব্যাকটেরিয়াল সেলকে লাইজ করাবো, and lyse করাবো in combination with NaOH and SDS. Then আমরা হাই সল্ট কনসেন্ট্রেশন অ্যাড করব, নরমালি পটাশিয়াম অ্যাসিটেট অ্যাড করা হয়, পটাশিয়াম অ্যাসিটেট হাই সল্ট অ্যাড করলে ক্রোমোজোমাল ডিএনএ প্রেসিপিটেট করবে, chromosomal DNA with all other debris, cell wall, cell membrane debris, cell debris precipitated upon centrifugation
তার মানে জাস্ট হাই সল্ট অ্যাড করে দিয়ে সেন্ট্রিফিউজ করো, সেন্ট্রিফিউজ করে দাও। সেন্ট্রিফিউজ করলে দেখতে পাবো আমরা ক্রোমোজোমাল ডিএনএ, সেল ডেব্রিস সব নিচের দিকে চলে এসছে, বাট প্লাজমিড ডিএনএ কোথায় থাকবে? স্মল সাইজ তো। প্লাজমিড ডিএনএ কোথায় থাকবে? সিসিসি প্লাজমিড ওপরের দিকে, ঠিক আছে। whereas small CCC plasmid remain in the solution. So clearly plasmid কে আলাদা করে দিতে পারলাম after centrifugation, after adding high salt, আনসার করবে। বাকি সব প্রোডাক্ট থেকে আলাদা করে দিয়েছি, সেল ডেব্রিস, সেল ওয়ালের যা যা ম্যাটেরিয়াল ছিল, সেল মেমব্রেনের যা ছিল, ক্রোমোজোমাল ডিএনএ ছিল, সব ডিসকার্ড করে দিতে পেরেছি। হ্যাঁ বলবে তাহলে এখন কি আছে আমার সলিউশনে? কি আছে? সিসিসি প্লাস বিড, আরো কিছু কি আছে না? অনলি পিউরিফিকেশন স্টেপ ডান। সিসিসি প্লাজমিড পাবো, 100% পাবো, বাট 100% পিউরিফিকেশন অ্যাচিভ করতে পারবো? অ্যান্সার ইজ নো। এর সাথে মিক্স আপ কি হয়ে থাকবে জানো? প্রোটিন, সব থেকে প্রবলেমেটিক, কারণ প্রোটিনও সাইজ স্মল, ও সলিউশন থাকবে, প্লাজমিড থাকবে না, প্রোটিনও থাকবে। তাহলে নেক্সট স্টেপে যেতে হবে আমাকে, প্রোটিনকে বাদ দিতে হবে ফ্রম দ্য প্লাজমিড। তো কি করব? প্রোটিন ডিন্যাচুরিং এজেন্ট দাও টু ফার্দার পিউরিফাই। Protein purify the plasmid DNA from protein. Chloroform and phenol combination add করা হয়, phenol and chloroform, এটাও তোমাদের করাবে পিউরিফিকেশন। Added to the medium solution. যখনই তুমি ক্লোরোফর্ম, ফেনল অ্যাড করবে সলিউশনে, লাইক অয়েল ওয়াটার যেমন ফেজ, দুটো ফেজ ক্রিয়েট করে অয়েল আর ওয়াটার, লাইক দ্যাট ক্লোরোফর্ম অ্যান্ড ফেনল কম্বিনেশন, এটা হচ্ছে অর্গানিক সলভেন্ট, এটা একটা তোমার সেপারেট ফেজ ক্রিয়েট করবে, আর একটা অ্যাকোয়াস সলিউশন মানে ওয়াটার কন্টেন্ট, ওটা একটা ফেজ ক্রিয়েট করবে। তো দুটো ফেজ ভেঙে যাবে। দিস সেপারেট into two phases. একটাকে বলে অর্গানিক ফেজ, আর একটাকে বলে হচ্ছে অ্যাকোয়াস ফেজ। আমাকে বলো কোনটা হাইড্রোফিলিক কোনটা হাইড্রোফোবিক? অর্গানিক ফেজটা হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক? হাইড্রোফোবিক। অ্যাকোয়াস ফেজ হাইড্রোফিলিক আর ফোবিক? হাইড্রোফিলিক। ডিএনএটা কোথায় যাবে? অ্যাকোয়াস ফেজে না অর্গানিক ফেজে? প্লাজমিক ডিএনএটা আমার এখানে কি কি মিক্স আছে? প্লাজমিক ডিএনএ আর প্রোটিন। প্লাজমিক ডিএনএ কোথায় যাবে? অ্যাকোয়াসে না অর্গানিকে? ডিএনএ কি হয়? হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক? ডিএনএ স্ট্রাকচারে অ্যাসিড থাকে না, চার্জ থাকে না, নেগেটিভ চার্জ ফসফরিক অ্যাসিড, হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক? হাইড্রোফিলিক স্যার। তাহলে কোথায় যাবে ডিএনএটা? অ্যাকোয়াস ফেজ। এখানে লিখে নিচে প্লাজমিড ডিএনএ ফাউন্ড ইন অ্যাকোয়াস ফেজ, whereas
প্রোটিন গুলো কোথায় যাবে? প্রোটিন প্রোটিন হাইড্রোফোবিকও হতে পারে, হাইড্রোফিলিকও হতে পারে, আর মিক্সচারও হতে পারে। ম্যাক্সিমাম প্রোটিন হাইড্রোফোবিক অ্যামিনো অ্যাসিড, হাইড্রোফিলিক অ্যামিনো অ্যাসিড বোথ দিয়ে তৈরি। তাহলে কোথায় থাকবে ম্যাক্সিমাম প্রোটিন? এই দুটো ফেজে ইন্টারফেজে, মানে অর্গানিক ফেজ আর অ্যাকুয়াস ফেজ যেখানে ক্রিয়েট করেছে ইন্টারফেজে থাকবে। মানে অয়েল আর ওয়াটার ভাবো, অয়েল আর ওয়াটারের ঠিক ইন্টারফেজ, মাঝের যে এরিয়াটা, ঠিক আছে? তো ম্যাক্সিমাম প্রোটিন ইন্টারফেজে থাকবে, ফাউন্ড ইন ইন্টারফেজ। লেয়ার তৈরি করবে বিটুইন দ্য অর্গানিক অ্যান্ড অ্যাকুয়াস ফেজ, ইন্টারফেজ অফ টু ফেজ। বাট সাম প্রোটিন হাইড্রোফিলিকও হতে পারে কমপ্লিটলি, তখনও অর্গানিক অ্যাকুয়াস ফেজে কিন্তু চলে যাবে, ঠিক আছে? তাহলে এখানে ম্যাক্সিমাম প্রোটিনকে আমি বাদ দিয়ে দিতে পারি বাই দিস মেথড, chloroform and phenol associated method, addition method. We can delete as much as possible protein from the plasmid DNA, ঠিক আছে? But still some quantity of protein may be present with the plasmid. তাহলে আরো একটা স্টেপে যাব আমরা। এই স্টেজে ম্যাক্সিমাম প্রোটিন, মোটামুটি 80 to 90% প্রোটিন আর ডান, ডিসকার্ডেড, বিকজ এরা চলে আসবে দুটো ফেজের মাঝে। এটাকে আমরা নেবই না, অনলি অ্যাকুয়াস ফেজটাকে নেব। অ্যাকুয়াস ফেজের মধ্যে আমার 100% প্লাজমিড ডিএনএ থাকবে, বাট কিছু প্রোটিন এখনো মিক্স আপ হয়ে যেতে পারে। তো লাস্ট কি করব আমরা? ফলোইং প্লাজমিড ডিএনএ কে কনসেন্ট্রেট করব with salt and alcohol, with salt and alcohol। তো এখানে আরো একটা অ্যালকোহল ট্রিটমেন্ট দেবো। অ্যালকোহল আরো প্রোটিন গুলোকে ডিন্যাচিওর করবে, যেগুলো মিক্স আপ হয়ে আছে। লাস্ট অ্যামাউন্ট যে প্রোটিন গুলোকে ডিন্যাচিওর করবে, ওটার একটা আলাদা ফেজ তৈরি করে দেবে, আর তোমার প্লাজমিড ডিএনএ কে কনসেন্ট্রেট করবে। তো এখানে হচ্ছে লাস্ট টাইম পিউরিফিকেশন, এন্ড এটা করার পর আমরা প্লাজমিড কে রিসাসপেন্ড করে দেবো ইন ওয়াটার। একটা থিক ম্যাটেরিয়াল পাবো, প্লাজমিড দেন রিসাসপেন্ডেড ইন ওয়াটার। তো এই স্টেপটা তোমাদের করতে হবে, প্লাজমিড পিউরিফিকেশন। তারপর প্লাজমিডকে তোমাকে ডিটেক্ট করতে হবে, যেটা পরের টেকনিক বললাম, অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস দিয়ে। প্রথমে এটা করে তারপরে জেলে রান করতে হবে। বলো প্লাজমিড পিউরিফিকেশন স্টেপ। ক্লিয়ার? বোঝা গেছে? আনসার করবে? হ্যাঁ স্যার। প্লাজমিড যে টোটালি তোমার স্যাম্পেলে এখন প্লাজমিড ডিএনএ আছে, কিভাবে বুঝবো? ডিটারমিনেশন। আমি এখানে স্যাম্পল রেডি করলাম, আমি পুরো জিনিসটাকে রান করিয়েছি, ধরো প্রসেস মেনটেন করেছি, স্যাম্পল পেয়েছি প্লাজমিড ডিএনএ। আমি বলছি, আমি বললে তো হবে না, যেটাকে তো প্রুফ করে বলতে হবে যে ইয়েস দ্যাট স্যাম্পল ইজ কন্টেন অনলি প্লাজমিড, নো প্রোটিনস আর দেয়ার, অর মিনিমাম অ্যামাউন্ট অফ প্রোটিনস আর প্রেজেন্ট। কিভাবে বুঝবো? বোঝাতে হবে তো যে এই স্যাম্পলটার মধ্যে প্লাজমিড ডিএনএ আছে অ্যান্ড পিউরিফাইড, লেস অ্যামাউন্ট অফ প্রোটিনস আর প্রেজেন্ট। কিভাবে বুঝবো? এটা বুঝতে গেলে আমাকে জানতে হবে A260/280 রেশিও। তো এখানে আমি অনেকটা প্র্যাকটিক্যালের পার্ট ডিসকাস করে দিয়েছি, যখন প্র্যাকটিক্যাল করবে কলেজে দেখবে অনেকগুলো মিলে যাচ্ছে। ডিটারমিনেশন অফ প্লাজমিড পিউরিটি, বাট এইগুলো কিন্তু থিওরিরও কোশ্চেন। প্লাজমিড পিউরিটি,
তো আমার স্যাম্পলে অনলি প্লাজমিড আছে, বেটার পিউরিফিকেশন হয়েছে। কিভাবে বুঝবো আমরা? ডিটেকশন মেথড, ডিটারমিনেশন মেথড হচ্ছে 260/280 রেশিও। মানে কি এটা? এ মানে হচ্ছে অ্যাবজর্বেন্স, অ্যাবজর্বেন্স আমরা একটা 260 তে মেজার করব, অ্যাবজর্বেন্স মেজার করব 280 তে। কি দিয়ে মেজার করা হয় অ্যাবজর্বেন্স? স্পেকট্রোফোটোমিটার। স্পেকট্রোফোটোমিটার। এন্ড তোমরা ক্লিয়ারলি জানো ডিএনএ এরা কোথায় যায়, মানে কোন অ্যাবজর্বেন্স, কোন ইউভি লাইট বেটার অ্যাবজর্ব করে, হাইয়েস্ট অ্যাবজর্বেন্স শো করে 260 তে, ঠিক আছে। এন্ড প্রোটিন বেটার অ্যাবজর্বেন্স শো করে কোথায়? প্রোটিন 280 তে, ঠিক আছে। তার মানে 260/280 রেশিও। আমার স্যাম্পলে যদি 260/280 রেশিও ইকুইভ্যালেন্ট টু 1.8 থাকে, তার মানে আমার ডিএনএ পিওর। বাট যদি আমার 1.8 থেকে নেমে যায়, তাহলে কি বুঝবো? এই 260/280 রেশিও যদি লেস দ্যান 1.8 হয়, কি বুঝবো? প্রোটিন কন্টামিনেশন আছে। প্রোটিন কন্টামিনেশন। ডিএনএ হেভিলি কন্টামিনেটেড, এখনো স্টিল কন্টামিনেট আছে, মানে আবার পিউরিফিকেশন করো, না হলে প্রোটিন বাদ যাবে। তো পিউরিফিকেশন ঠিকঠাক হয়নি। ডিএনএ কন্টামিনেটেড উইথ প্রোটিন। আর যদি এটা হতো গ্রেটার দ্যান 1.8, চেক করছো 260/280 রেশিও গ্রেটার দ্যান 1.8 হয়ে গেছে, কি বুঝবে? এটাও হয় অনেক সময়। আরএনএ কন্টামিনেশন। কারেক্ট। ডিএনএ কন্টামিনেট উইথ আরএনএ। কেন 1.8 এর আপে চলে গেল? ওয়ান পয়েন্ট এইট এর আপে চলে গেল কেন আরএনএ কন্টামিনেশনে? আরএনএ মানে বেশি অ্যাবজর্বেন্স যে তখন রেশিওটা বেড়ে যাচ্ছে। কার রেশিও? মানে আরএনএ কন্টামিনেট থাকলে 260 এর ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। কেন আরএনএ কন্টামিনেশনে 260 বেড়ে যাচ্ছে কেন? আরএনএ স্ট্রাকচারে তো ওপেন ফর্মে ওই আমার একদম নাইট্রোজেনাস বেস। একদম 100%। এটা কি বলেছিলাম আমরা? ডাবল স্ট্র্যান্ড থেকে যখন সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ করে দিই আমরা, একটা এফেক্ট শুরু হয়, কি নাম? আগের সেমিস্টারে পড়ে এসছো, ডাবল স্ট্র্যান্ড হাইপারক্রোমিক শিফট। তো ডাবল স্ট্র্যান্ড কম অ্যাবজর্বেন্স শো করে 260 তে, সিঙ্গেল স্ট্র্যান্ড লেস অ্যামাউন্ট অফ অ্যাবজর্বেন্স শো করে, সরি গ্রেটার অ্যামাউন্ট অফ অ্যাবজর্বেন্স শো করে যখন ডাবল স্ট্র্যান্ড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে যায়। তো লাইক দ্যাট আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আর ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ড, তাহলে অবভিয়াসলি আরএনএ অ্যাবজর্ব মোর অ্যাট 260। তো যখনই আরএনএ কন্টামিনেট হবে, ডিটেক্ট কিভাবে করব? এই 260 ভ্যালু অনেক বেড়ে যাবে, তার মানে আমার রেশিও গ্রেটার দ্যান 1.8 এ নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো গ্রেটার দ্যান 1.8 মানে 2 এর কাছাকাছি ভ্যালু চলে যাবে, 2.0, 2.1, 2.2, 100% কন্টামিনেট উইথ আরএনএ, ঠিক আছে। সেলুলার আরএনএ কন্টামিনেট করেছে। তো আরএনএ কন্টামিনেট কে আটকানোর জন্য মেইন টার্গেট হচ্ছে আমাদের আরএনএস অ্যাড করা, আরএনএস এ বা আরএনএস তোমার ককটেল অ্যাড করা যায়, মানে ডিফারেন্ট টাইপ অফ আরএনএস কে একসাথে অ্যাড করে দেওয়া হয়। তো আমার যে ফ্লো চার্ট আছে ওখানে আমি কোনো আরএনএস অ্যাড করিনি, বাট আরএনএস অ্যাড করতে হয়। তোমাদের দেখবে আরএনএস অ্যাড করাচ্ছে, আরএনএস এনজাইম অ্যাড করাচ্ছে, না হলে কি হবে? 1.8 এর আপে চলে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিটারমিনেশন অফ পিওরিটি। কিভাবে বুঝবো যে প্লাজমিড ডিএনএটা আমার পিওর? 1.8 এর কাছাকাছি যখনই আসবে আমি বুঝে যাব যে আমার প্লাজমিড ডিএনএ তে প্রোটিনের কন্টামিনেশন ভেরি লেস অর নো, কিছুই নেই। কিছু নেই বলাটা ভুল হবে, লেস অ্যামাউন্ট, ভেরি লেস। বাট যখনই লেস দ্যান 1.8 হেভিলি কন্টামিনেটেড, তার মানে পিওরিফিকেশন ভালো হয়নি, বলবে। পয়েন্ট ক্লিয়ার কিনা? এত অবধি রাখবো।